বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভ সন্ধ্যা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সদ্য নোটিশে জেনেছি 30 নভেম্বর 2023 সালে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসারি ইংলিশ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং সেই বিষয়টিকে মাথায় রেখে ইংলিশ অ্যাডভাইস পরিবারের পক্ষ থেকে আমরা নতুনভাবে আমরা ক্লাসগুলো সাজানোর চেষ্টা করছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরীক্ষা পর্যন্ত যতগুলো গ্রামার, রিডিং, রাইটিং পার্টগুলো আছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমরা 20 এক্সক্লুসিভ রুলস, 20টি করে প্রতিটি আইটেমের উপর ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, যেগুলো এই পরীক্ষার জন্য আসবে, যেটিকে আমরা বলতে পারি সাজেশন ফর দ্য ইয়ার। এই বছরের জন্য আমাদের কিছু পরামর্শ আমরা দেব এবং প্রতিটি ক্লাসে আমরা ধারাবাহিকভাবে উপস্থাপন করব। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে, তাহলে ঘরে বসেই যারা প্রস্তুতি নিতে চাও আমাদের এই আসন্ন অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসারি ইংলিশের জন্য, আশা করি তাদের জন্য প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এবং যেসব শিক্ষার্থী বন্ধুরা আমাদের সাজেশনটা নিতে চেয়েছিল তাদেরকে আমরা অনলাইন অলরেডি কুরিয়ার করে দিয়েছি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন করতে হবে, কিংবা আমাদের ঠিকানা, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দিতে হবে, অথবা আমাদের কমেন্ট বক্সে দিলেও সেই আমরা দিয়ে দিয়েছি। এছাড়া আমাদের অনলাইন যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো চলমান রয়েছে। সো যারা যেই জিনিসটি দরকার, আশা করি তোমরা আমাদের সাথে যোগাযোগ রক্ষা করবে। সো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ধারাবাহিক আলোচনার আজকে প্রথম পর্ব। আজকে আমরা প্রথম রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কথা বলছি। এরপরে আমরা আর্টিকেল, ডাব্লিউএস কোশ্চেন, রিঅ্যারেঞ্জ, প্রতিটি গ্রামার এবং রিডিং এবং রাইটিং পার্ট নিয়ে আলাদা আলাদা করে আমরা কথা বলবো ইনশাআল্লাহ পরীক্ষা পর্যন্ত। সো 30 নভেম্বরের আগেই আমরা প্রতিটি বিষয় ইনশাআল্লাহ সলভ করে ফেলবো। সো আমরা যদি আজকে 20টি ইম্পর্টেন্ট রুলস নিয়ে কথা বলি, যেগুলো প্রতিবার পরীক্ষায় আসে, এবং এই যে পরীক্ষা আসবে 30 তারিখে ইনশাআল্লাহ, এই রুলসগুলোর মধ্যেই পরীক্ষাতে আমরা পাবো এবং ইনফ্যাক্ট এই বাক্যগুলোই আমরা পেয়ে যেতে পারি। ফর এক্সাম্পল, নাম্বার 1, ইফ আই হ্যাড এ ভিসা আই গো টু দ্য ইউএসএ। সো আমরা জানি আমাদের কন্ডিশন থেকে একটা বাক্য আমরা ডেফিনেটলি পাবো। সো ইফ আই হ্যাড এ ভিসা, আমাদের একটু খেয়াল করতে হবে, যা কিছু করবো একটু বুঝে করবো। সো ইফ আই হ্যাড এ ভিসা আই গো টু দ্য ইউএসএ। শিক্ষার্থী বন্ধু, ইফ আই হ্যাড এ ভিসা আমাদের খেয়াল করতে হবে এটা কোন কন্ডিশনে আছে। আমরা জানি কন্ডিশন 4 প্রকার। সো এখানে শুধু হ্যাড ব্যবহার হয়েছে, ভার্বের পাস্ট ফর্ম। সো ভার্ব পাস্ট ফর্ম হলো সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলে কি করতে হবে, আমাদেরকে সাবজেক্টের পরে উড প্লাস ভার্ব অ্যাড করতে হবে। সো আই উড গো টু দ্য ইউএসএ। সো আমরা পরীক্ষায় লিখব আই উড গো টু দ্য ইউএসএ। নাম্বার 2, why you not go there yesterday? সো শিক্ষার্থী বন্ধুরা, নাম্বার বি যেটি আছে ইন্টারোগেটিভ একটি সেন্টেন্স, আবারও আছে yesterday past tense, দুটো ইন্ডিকেটর আমরা পেয়েছি। সো why you not go there? সো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি তুমি কেন গতকাল আসোনি, তুমি কেন গতকাল যাওনি, এগুলো কোন ফর্মে লিখতে হবে, পাস্ট ফর্মে, এবং সেটি ইন্টারোগেটিভ হতে হবে। এইটি আমাদের মাথায় রাখতে হবে। সো আমরা জানি ইন্টারোগেটিভ করতে হলে কি লাগবে, ডু অথবা ডিড দিয়ে শুরু করবো। why did you not go? Why did you not go there yesterday? So did শুরু করতে লাগাতে হবে, did you not go there yesterday? Number 3, the man arrested for murder. শিক্ষার্থী বন্ধুরা, এটি জাস্ট পিওর একটি প্যাসিভ ভার্ব। একটু খেয়াল করবে তোমরা, আমরা প্রতিটি পরীক্ষায় এক বা একাধিক প্রশ্ন পাবো যেখানে প্যাসিভ ভার্ব ইউজ হয়েছে। একটু কমন সেন্স যদি আমরা ইউজ করি, যেমন অ্যারেস্ট বলা হয়েছে, এখানে অ্যারেস্ট, অ্যারেস্ট শব্দের অর্থ গ্রেপ্তার করা। সো এখানে দ্য ম্যান অ্যারেস্ট ফর মার্ডার, মানুষটি কি হয়েছিল, মার্ডারের জন্য গ্রেপ্তার হয়েছিল। সো যেমন কিছু ভার্ব আছে, যেমন অ্যারেস্ট, হ্যাং, ফাঁসি দেয়া, কিংবা বিল্ড, ইনভেন্ট, এসব ভার্বগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখবো প্যাসিভ ফর্মে বসবে। সো আনসারটি হবে, যেহেতু দ্য ম্যান সে নিজে গ্রেপ্তার করেনি বরং গ্রেফতার হয়েছে, সুতরাং দ্য ম্যান ইজ অ্যারেস্টেড। দ্য ম্যান ইজ অ্যারেস্টেড অথবা ওয়াজ অ্যারেস্টেড ফর মার্ডার। সে গ্রেফতার হয়েছিল বা হয়েছে। হি স্পোক অ্যাজ ইফ হি গেট জিপিফাইড। শিক্ষার্থী বন্ধুরা, স্পোক পাস্ট টেন্স আছে, আবার বাক্যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ব্যবহার করা হয়েছে। যে বাক্যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকবে এবং সেই বাক্যের ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে, তখন আমরা জানি পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর যদি অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত বাক্যটি প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে পরের অংশটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। সুতরাং এটি হবে পাস্ট পারফেক্ট। সো হি হ্যাড গট জিপিএ1। Number E, the old man walks less. The old man walks less
হি মিস দ্য বাস। বৃদ্ধটি হাঁটছে জোরে জোরে, চেষ্টা করছে যেন সে বাস না মিস করে। শিক্ষার্থী বন্ধু, আমরা জানি কোনো বাক্যে যদি লেস্ট ব্যবহার করা থাকে সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে শুড প্লাস ভার্ব ব্যবহার করব। সুতরাং হি শুড মিস দ্য বাস, যেন সে বাসটি মিস না করে। আই টেক বাথ বিফোর আই ওয়েন্ট টু কলেজ। সো এরকম বাক্য আমরা বারবার পরীক্ষায় পেয়ে থাকি, বিফোর এবং আফটার যুক্ত বাক্য। বিফোর এবং আফটার যুক্ত বাক্য আমরা জানি বিফোর এর পূর্বে হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং আফটার থাকলে আফটার এর পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। সো এখানে যেহেতু বিফোর ব্যবহার করা হয়েছে, পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে শুরু করতে হবে। আই হ্যাড, আমরা জানি হ্যাড যুক্ত হবে, মূল হবে পাস্ট পার্টিসিপল। আই হ্যাড taken bath before I went to college. I fancy I turn pale. আমরা জানি fancy যখন থাকবে ভার্বের পাস্ট ফর্ম হবে I turned, TURNED, I turned pale. I wish I play cricket. I wish I could play cricket, or I played cricket. So I could play cricket. উইশ থাকলে আমরা জানি ভার্বের হবে পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। হ্যাড আই বিন আ রিচ ম্যান আই হেল্প দ্য পোর। সো যদি আমি ধনী হতাম, সো এটি থার্ড কন্ডিশনের ফর্ম একে ব্যবহার করা হবে। ইমাজিনেশন প্রকাশ করছে যদি আমি এটি হতে পারতাম। সো শিক্ষার্থী বন্ধুরা, থার্ড কন্ডিশন কিভাবে সলভ করবো আমরা? সাবজেক্টের পরে উড হ্যাভ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো আই উড হ্যাভ হেল্পড, I would have helped. আমি আবার রিপিট করছি, আমরা এই পর্বের যতগুলো ক্লাস আমাদের চ্যানেল থেকে শিক্ষার্থীদের জন্য তৈরি করব, প্রতিটি থাকবে 20টি ইম্পর্টেন্ট লাস্ট ইয়ারের কোশ্চেন অথবা ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো 2022 যে এক্সামটি আসছে তার জন্য ভেরি ইম্পর্টেন্ট। আশা করি তোমরা প্রতিটি ক্লাসগুলো মনোযোগ দিয়ে খেয়াল করবে এবং ঘরে বসে প্রস্তুতি নেবে। সো had I been a rich man, I would have helped the poor. ঠিক একইভাবে if you had helped me, তুমি যদি আমাকে সাহায্য করতে, I help you. সো শিক্ষার্থী বন্ধুরা, আবারও এখানে থার্ড কন্ডিশন had প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো had প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে থার্ড কন্ডিশন, আর শুধুমাত্র হ্যাড থাকলে হবে সেকেন্ড কন্ডিশন। সো এখানে যেহেতু আরেকটি ভার্ব আছে সেটা সুতরাং এটি থার্ড কন্ডিশন। সো আনসারটি হবে ইফ ইউ হ্যাড হেল্পড মি আই উড হ্যাভ হেল্পড, আই উড হ্যাভ হেল্পড, আই উড হ্যাভ হেল্পড ইউ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম 10টি যে বাক্য দেখলাম, এই বাক্যগুলোর মধ্যে থেকে একটি প্যাসিভ আছে, আমাদের কন্ডিশন থেকে আছে, টেন্স থেকে কিছু বাক্য আছে, কিছু রাইট ফরওয়ার্ড ভার্ব থেকে আছে। এই যে প্যাটার্নটা ফলো যদি আমরা করি, এই প্রশ্নগুলো থেকে মূলত প্রতি বছর আমরা পরীক্ষায় পেয়ে থাকি। আমরা আরো 10টি প্রশ্ন নিয়ে কথা বলবো শিক্ষার্থী বন্ধুরা। এছাড়া আর যে প্রশ্নগুলো নিয়ে আমরা কথা বলতে পারি, দ্য রিচ বি নট অলওয়েজ হ্যাপি। সো দ্য রিচ আমরা খেয়াল করবো, যখন অ্যাডজেক্টিভের সাথে আর্টিকেল ব্যবহার হবে তখন সেটিকে প্লুরাল, যেমন ব্রেভ সাহসী, কাওয়ার্ড ভীত, সো অনেস্ট সৎ। সো দ্য অনেস্ট বলতে কিন্তু একজন অনেস্ট না, পুরো সৎ মানুষদেরকে বোঝায় সারা পৃথিবীতে যতজন আছে। তো এখানে দ্য রিচ বলতে বোঝাচ্ছে পুরো ধনী জাতিকে, ধনী শ্রেণীকে। সুতরাং এখানে যে ভার্বটি হবে সেটি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়। তারপরে আছে দ্য বয় ওয়ার্ক সিন্স মর্নিং, জাস্ট পিওর একটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে রেফার করছে সিন্স অথবা ফর। কোনো বাক্য থাকলে আমরা জানি সেটি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবো, সেটি স্ট্রাকচার হবে সাবজেক্টের পরে হ্যাজ বিন অথবা হ্যাজ বিন। সো দ্য বয় হ্যাজ বিন working, the boy has been working, have been অথবা has been এর পরে মূল ভার্বের সাথে জাস্ট আইন যুক্ত করব। নেক্সট, the quality of the apples be not good, আপেলগুলোর কোয়ালিটি ভালো নয়। তো এখানে ভার্বটি হচ্ছে বি। সো বি ভার্বটি কার সাথে লাগাবো আমরা? মূলত কোয়ালিটি, কোয়ালিটি অফ দ্য আপেল is not good, বিকজ কোয়ালিটি শব্দটি হচ্ছে সিঙ্গুলার। আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে রাইট ফরওয়ার্ড ভার্ব আমাদের কনফিউশন তৈরি করার জন্য অনেক বাক্য আমরা পাবো। আমরা অনেক সময় মিস্টেক করে ফেলি এই জায়গাটাতে, যে
অ্যাপেলস যেহেতু আছে সুতরাং এটি আর হবে। নো, সাবজেক্টটি হচ্ছে কিন্তু কোয়ালিটি। দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাপেলস ইজ নট গুড, নট আর নট গুড। আই জাস্ট হ্যাভ আ স্ন্যাক। সো আমরা বিকেলের যে খাবারটি খাই সেটা স্ন্যাক। সো বলতে আমি এই মাত্র স্ন্যাক বা চা খেয়েছি। সো হ্যাভ জাস্ট, শিক্ষার্থী বন্ধুরা, কোনো বাক্যে যখন আমরা জাস্ট পাবো, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, এই ইন্ডিকেটর গুলো মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে রেফার করে। সো আই হ্যাভ জাস্ট হ্যাড এ স্ন্যাক। একটি হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব। যদি আমি আরেকটু ক্লিয়ার করে বলতে চাই, আই হ্যাড জাস্ট হ্যাড এ স্ন্যাক। এই মাত্র আমি কি করলাম, খেলাম। সো এই যে হ্যাভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড, আরেকটি হচ্ছে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড। আই হ্যাড জাস্ট হ্যাড আ স্ন্যাক। ডাবল হ্যাড ব্যবহার করতে হবে, একটি অক্সিলারি ভার্ব আরেকটি হচ্ছে মূল ভার্ব। ইট ইজ হাই টাইম উই স্টপ করাপশন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি কোনো বাক্যে হাই টাইম ব্যবহার করা থাকলে সেটি পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। সো উই স্টপড করাপশন, স্টপড corruption, stopped. He came to college run. He came to college run. So এই বাক্যগুলো আমরা পাবো he came to college। এই যে বাক্যের মূল ভাব হচ্ছে came, আবারও আরেকটি ভার্ব আছে run। একটি বাক্যে একাধিক ভার্ব ব্যবহার করা যায় না, আমরা জানি। একটি মূলত ফাইনাইট ভার্ব থাকে। সেই বাক্যের ফাইনাইট ভার্ব হচ্ছে এটি he came, যেটি দ্বারা আমরা টেন্স নির্ণয় করতে পারি, ফাইনাইট ভার্ব। সো এইটি রান যেটি আরেকটি ভার্ব আছে সেটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব আমরা জানি টু ইনফিনিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল কিংবা পাস্ট পার্টিসিপল থাকে। সো আমরা বিস্তারিত আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি, আশা করি ডেসক্রিপশন বক্সে আমাদের ক্লাসগুলো আছে, তোমরা দেখে নেবে। সো হি কেম টু কলেজ রানিং। He came to college running. 50 years have passed since we met. শিক্ষার্থী বন্ধুরা, সেন্স যুক্ত বাক্য আমরা পাবো যে বাক্যে ব্যবহার করা হয়েছে সেন্স। সো সেন্স যুক্ত বাক্য আমরা জানি দুই রকম ভাবে আমরা সলভ করব। যদি সেটি প্রেজেন্ট টেন্স হয়, হ্যাভ পাস্ট, প্রেজেন্ট পারফেক্ট, সুতরাং এদিকে হবে জাস্ট পাস্ট টেন্স। সেন্স যুক্ত বাক্য যদি ফার্স্ট হাফটা পাস্ট টেন্স থাকে তাহলে পরের সেন্সটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। সুতরাং এখানে জাস্ট শুধু পাস্ট করব আমরা, উই মেট। We just MET, met. 50 years have passed since we met. The sun rise at 6 AM tomorrow. আমরা যখন বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এর খবরগুলো শুনি তখন বলে আগামীকাল কয়টায় সূর্য উঠবে। সো মজার ব্যাপার হচ্ছে আমরা যখন কোনো বাক্যে সাধারণত টুমোরো পাবো, টুমোরো পেলে সেটা যাবে ফিউচার সিম্পল টেন্সে। কিন্তু সূর্য ওঠার মতো যেসব ঘটনা যেগুলো চিরন্তন সত্য সেগুলো অলওয়েজ প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখবো আমরা, দ্য সান রাইজেস। এখানে আমরা দ্য সান উইল রাইজ অ্যাট 6 AM টুমোরো বলবো না, কারণ টুমোরো থাকার পরেও এটি ফিউচার, বাট এটি প্রেজেন্ট টেন্সে লিখতে হবে কারণ এটি অবশ্যম্ভাবী, এটি অবশ্যই ঘটবে, এর কোনো ব্যত্যয় হবে না। সুতরাং যেগুলো চিরন্তন সত্য, যেগুলো ইউনিভার্সালি ট্রুথ, সেই সব বাক্যগুলোকে আমরা এই প্যাটার্নে লিখবো, প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখবো। এন্ড ফাইনালি ইট ইজ আই হু বি টু ব্লেম। খুব কনফিউশন তৈরি করে এই বাক্যটি। ইট ইজ আই হু, এখানে বি ভার্ব আছে, বি ভার্ব, এম ইজ আর, ওয়াজ আর, কোনটি বসাবো আমরা? তাহলে হু এর সাথে আমরা নরমালি খেয়াল করি হু ইজ। নাও আমরা জানি হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হু, হুইজ, দ্যাট। এই রিলেটিভ প্রোনাউনের পরে যদি বি ভার্ব পাই আমরা, সেটি মূলত তার আগের সাবজেক্টকে রেফার করে। আগের সাবজেক্টে কি? আই। সো ইট ইজ আই হু এম টু ব্লেম। সো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা আমাদের প্রস্তুতি নেব। আশা করি আমরা যে 20টি রুলস আজকে আলোচনা করলাম, এই রুলসগুলো তোমাদের ভীষণ কাজে দেবে। কিন্তু শুধু মুখস্থ করা যাবে না, এগুলো বুঝতে হবে। আমরা যদি বুঝে এগুলো কমপ্লিট করতে পারি, আরও বেশি ক্লাসের জন্য আমাদের অনলাইন ক্লাস কিংবা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো আছে, আশা করি তোমরা দেখবে এবং বাড়িতে বসে ভালো করে প্রস্তুতি নেবে। থ্যাংক ইউ ফর জয়েনিং আস।